প্রতি রাতে আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায়। আমি ভাবি হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। প্রতি রাতেই 12টার কাছাকাছি দেখে উঠে যায়। আজকে সে কি করে তা দেখতে ঘুমের অভিনয় করে গেলাম। ঘড়ির দিকে তাকালাম, ঘড়িতে তখন ঠিক 12টা বেজে গেছে। আজকে এখনো উঠেছে কিনা সেটাই ভাবছি। ঠিক তখনই দেখলাম আমার স্ত্রী আস্তে আস্তে করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর দেরি করলাম না, আজকে সত্যটা আমাকে জানতেই হবে। তাই আমিও পেছন পেছন গেলাম। আমি গিয়ে তাকে দেখলাম বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলে। তার মানে ওরও কি পরকীয়ায় জড়ালো নাকি? না, এসব কি ভাবছি? আমাদের প্রেমের বিয়ে, 2 বছরের সংসারে 1 বছরের মেয়েও আছে। ওরও এটা করতে পারে না, ওরও আমাকে এভাবে ঠকাতে পারে না। তার মোবাইলের কথা বলা শুনে দরজার কাছে কান দিয়ে দাঁড়ালাম। আমি পারবো না আমার স্বামী থেকে লুকিয়ে এটা করতে। বললাম তো, সে জানলে আমার সমস্যা হবে। আমি কালই লুকিয়ে দেখা করে সব খুলে বলবো। সকাল 10টা বাজে, রাখি। সে আবার সজাগ হয়ে যাবে। আরও মোবাইল রাখার আগেই আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ওরও চুপচাপ করে এসে শুয়ে পড়লো, যেন কিছুই হয়নি। আমি অবাক হয়ে উঠে ভাবছি, এই মানুষটা কি করে পরকীয়া করবে? 2 বছর প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না, তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম। আর সেটা করেই দুজনে ঘর বাঁধলাম। 4টা বছর কেটে গেল, তার পরিবার এখনো মেনে নিল না। আমাদের একটা মেয়েও হয়ে গেছে। মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি। নিজেদের একটা বাড়ি করলাম। সংসার চাকরি সব নিয়েই ভালোই আছি। যখন চাকরি ছিল না, বাসা ভাড়া করে থাকতে হতো, তখন ওরু আমাকে ছেড়ে যায়নি, বরং সব ছেড়ে চলে এসেছিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে ওরুর ডাকেই ঘুম ভাঙলো। আমাকে ফ্রেশ হতে আসতে বলে টেবিলে নাস্তা দিল। অন্যদিন ওর সাথে অনেক দুষ্টুমি করি নাস্তা করার সময়। আজকে চুপচাপ নাস্তা সেরে নিলাম। তারপর আমার ঘরে গেলাম। আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওরু আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে দিলাম, আমার উপর কি নিয়ে রেগে আছো? কিছু নিয়ে রেগে নেই, আমার সামনে থেকে যাও। মাথা এমনি গরম হয়ে আছে। আমি তোমার স্ত্রী, আমাকে সব না বললে কাকে বলবে? সামনে থেকে যা, তা না হলে। ওরু চুপচাপ চলে গেল। আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে। আমাদের বাসাটা 2য় তলায়। এই ফ্ল্যাট আমি নিজেই নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় রুমকি ভাবির সাথে দেখা। আমার উপর তলায় থাকে, একজন ভালো প্রতিবেশী বলা যায়। আমার অবস্থা দেখে তিনি বললেন, রানা ভাই এত রেগে আছেন কেন? না এমনি, মনটা ভালো নেই। ভাবির সাথে কিছু নিয়ে ঝগড়া নাকি? না, ভালো লাগছে না এমনি। মাঝে মাঝে দেখি ভাবিকে বারান্দায় দাঁড়িয়ে গেটের সামনে একটা লোক আসে, তার দিকে তাকিয়ে থাকতে। কথাটা আপনাকে এতদিন বলবো কিনা ভাবছিলাম। কি? হ্যাঁ, একটা ছেলেকে প্রায়ই দেখি। আমি কথাটা কাটানোর জন্য বললাম, আচ্ছা ঠিক আছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। কথাগুলো বলেই আমি রওনা হয়ে গেলাম। রুমকি ভাবি কি মনে করলেন জানি না, চলে গেলেন। বাসার গলির দিকে আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি। 10টা বেজে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখছি ওরু আসছে একা। মেয়েটা নেই তার সাথে। তার মানে আমার মেয়েটাকে একা ঘরে রেখে বের হয়ে যায় সে। আমি রাগে কি করব বুঝতে পারছি না। ওরুকে দেখলাম কিছুটা দূরে গিয়ে একটা ছেলের সাথে কথা বলছে। আমার মাথায় খুব রাগ উঠে গেল। ইচ্ছা করলো এই মুহূর্তে গিয়ে ওর মুখে আর ওই ছেলেটাকে পায়ের জুতা খুলে পেটাই। কিন্তু এই মুহূর্তে ওদের থেকে বেশি আমার মেয়ের জন্য টেনশন হচ্ছে। আমার 1 বছরের ছোট্ট বাচ্চাটাকে বাসায় একা রেখে কিভাবে বের হয়ে যেতে পারে মেয়েটা? আমি তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম। ভেতরে ঢুকে দেখে মেয়েটাকে ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে রেখে গেছে। একা একা অনেক কান্না করছে। ঘন্টাখানিক পর যখন আমি মেয়েটাকে কোলে নিয়ে বসে টিভি দেখছি, তখন আসলো ওরু। আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখলো। আজকে অফিসে যাওনি? আমি চুপ। বাবুকে রেখে ছাদে গেছিলাম কাপড় রোদে দিতে, তার ভেতরেই তুমি চলে এসেছো। আচ্ছা এদিকে এসো। মেয়েটাকে ঘুমানোর রুমে রেখে আসছি। আমি মেয়েটাকে কোলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। ওরু আসলো আমার পেছনে। ওরু ভয় থরথর করে কাঁপছে। কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলাম ওরুকে। ওরু আমার কাছে আকুতি মিনতি করতে লাগলো, ব্যথায় কাতরাতে লাগলো। আমি ওর কথা শুনলাম না। নিজের সর্বশক্তি দিয়ে মারতে মারতে যখন জ্ঞান হারালো সে, তখন বন্ধ করলাম মারা। রুমকি ভাবি শব্দ শুনে দৌড়ে আসলো। বাসার দরজা খোলা, তাই তিনি সোজা বাসার ভেতরে চলে এসেছে। রানা ভাই কি করলেন? যদি মরে যায়, মরলে লাশ গুম করে দেব। আর কি? কথাটা বললাম। কিন্তু রুমকি ভাবি যখন বারবার চেষ্টা করে মেয়েটার জ্ঞান ফেরাতে পারছিল না, তখন বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে দিল। ওরুকে আমি কোলে করে নিয়ে চললাম হসপিটালে। হসপিটালে ডাক্তারের অবস্থা দেখে আগে আমার কাছে কারণ জানতে চাইলো মারার। ওকে এভাবে মেরেছেন কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই বললাম আসলে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। তাই ডাক্তার বলল, এটা পুলিশ কেস, এভাবে তো আমরা হাত দিতে পারি না, আগে পুলিশ আসবে তারপর চিকিৎসা হবে। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু রুমকি ভাবি ডাক্তার মহিলাকে কিভাবে যেন বোঝালেন। তারপর সে চিকিৎসা করতে রাজি হলো। 5 ঘন্টা পর ওরুর জ্ঞান ফিরল। এতক্ষণ আমি খুব টেনশনে ছিলাম ওর জন্য। জ্ঞান ফিরতেই মেয়েটা আমাকে বলল, আমাকে মাফ করে দাও, আর কখনো কিছু করব না। কিসের মাপ? এখন কিসের কথা বলছো? ওর বলল, ওই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে। মানে কি? কিভাবে তোমাকে ব্ল্যাকমেল করে? আমার গোসল করার সময় কাপড়বিহীন শরীরের ভিডিও আছে তার কাছে। নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। কি?
পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে। আরও চাই আমি ওর সাথে। পারো আর বলতে পারলো না কিছু। আমি শুধু জিজ্ঞাসা করলাম, ছেলেটা কে? অরু বলল, তোমার খালাতো ভাই শাকিল। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার খালাতো ভাই শাকিল আমার স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছে। ঘটনার দুদিন পর কলিং বেলে চাপ দিল শাকিল। আমার স্ত্রী দরজা খুলে দিল। তুমি একটু বসো, আমি চা করে আনি। শাকিল বলল, আমি চা খেতে আসিনি, আমি যেটার জন্য এসেছি সেটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। চলো বেডরুমে যাই। তখনই আমি এসে বললাম, আগে চা খেয়ে দিয়ে সুস্থ একটু রিল্যাক্স হয়ে নে, তারপর না হয় যাবি। শাকিল আমাকে দেখে পালাতে চাইলো। আমি ওকে ধরে মারতে শুরু করলাম। তখনই বাসায় একজন পুলিশ অফিসার প্রবেশ করলো। আমি তাকে বললাম, অফিসার, এই হচ্ছে সেই কুলাঙ্গার বিশ্বাসঘাতক আমার খালাতো ভাই শাকিল। আমার অবর্তমানে আমার ঘরে এসে আমার স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে ওয়াশরুমে ক্যামেরা সেট করে আমার স্ত্রীকে দিনে রাতে ব্ল্যাকমেল করে। ওকে আপনি নিয়ে যান। পুলিশ অফিসার বলল, ওর বিরুদ্ধে ইপটিজিং সহ চাঁদাবাজির অভিযোগ আছে। ভালোই হয়েছে, তাকে এখানে পেয়ে গেলাম। চল এবার তোকে জামাই আদর করব, চল। পুলিশ অফিসার জোর করে ধরে শাকিলকে নিয়ে গেল। আমাদের চেয়ে ওরও ভয় আমাকে জড়িয়ে ধরলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে আদর করে বললাম, আমি সবসময় তোমার পাশে আছি। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ শুধু আমাকে বলবে, কিন্তু আমাকে কথা দাও, আজ থেকে কোনো কিছু আমার কাছে লুকোবে না, আমাকে সবসময় সত্য কথা বলবে। অরু বলল, আমার ভুল হয়েছে, আগেই তোমাকে সব কথা বলা উচিত ছিল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পের হ্যাপি এন্ডিং দেখিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।